বর্তমানে খবরের শীর্ষে আছে আরাবল্লী পর্বতমালা। আমরা জানি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই আরাবল্লী পর্বতমালা এখান থেকে জিওগ্রাফির ক্ষেত্রে এখানে কোশ্চেন এসে থাকে। আমরা এসএলএসটির ক্ষেত্রে তো আমরা জিওগ্রাফি স্টুডেন্টরা অবশ্যই জানি, আর জেনারেল যারা কম্পিটিটিভ এক্সামের ছেলেমেয়েরা এরাও জানে আরাবল্লীর যে পর্বতমালা ওখান থেকে কিছু প্রশ্ন আসে, মাঝে মধ্যে এসেই থাকে। তো সেই আরাবল্লী পর্বতমালাকে নিয়ে কিছুদিন ধরে একটি খবর হাইলাইট হচ্ছে। আরাবল্লী পর্বতমালাকে সেখানে মাইনিং করা হচ্ছে। সরকার মাইনিংয়ের জন্য সেখানে অনুমতি দিয়েছে। প্রথমে জানবো, আরাবল্লী পর্বতমালা হলো একটি ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী এবং বিশ্বের প্রাচীনতম পাহাড়গুলির মধ্যে একটি। ভূতাত্ত্বিকদের মতে এর বয়স প্রায় 300 কোটি বছর, যা হিমালয় থেকে বহুগুণ পুরানো। হিমালয় পর্বতমালার থেকে বহুগুণ পুরানো পর্বতমালা। এই পর্বতমালা ভারতের উত্তর পশ্চিম অংশে বিস্তৃত এবং দেশের পরিবেশ ও জলবায়ুর উপর গভীর প্রভাব ফেলে। আরাবল্লী পর্বতমালা মূলত গুজরাটের পালানপুর অঞ্চল থেকে শুরু করে রাজস্থান ও হরিয়ানা অতিক্রম করে দিল্লি পর্যন্ত বিস্তৃত। মোট দৈর্ঘ্য 700 থেকে 800 কিলোমিটার এবং এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল গুরু শিখর, যা রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত। পরিবেশগত দিক থেকে আরাবল্লী পর্বতমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি থর মরুভূমির বিস্তারদ। এটি একটি প্রাকৃতিক দেয়াল হিসাবে পরিচিত। থর মরুভূমিকে বাড়তে দেয় না এবং উত্তর ভারতের বড় অংশকে মরুকরণের হাত থেকেও রক্ষা করে আরাবল্লী পর্বতমালা। একই সঙ্গে এটি ভূগর্ভস্থ জল সংরক্ষণ, নদী নালার উৎস সৃষ্টি এবং বায়ুতে ধূলিকণার মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। আরাবল্লী অঞ্চলে নানা ধরনের বনজ সম্পদ, বন্যপ্রাণী, উদ্ভিদ বৈচিত্র্য বিদ্যমান। বহু আদিবাসী ও গ্রামীণ জনগোষ্ঠী তাদের জীবিকা, সংস্কৃতি ও জীবনধারার জন্য এই পাহাড়ের উপর নির্ভরশীল। সার্বিকভাবে বলা যায় আরাবল্লী পর্বতমালা শুধু একটি পাহাড় নয়, এটি ভারতের পরিবেশগত ভারসাম্য, জল নিরাপত্তা আর জীববৈচিত্র্য রক্ষা করার এক অপরিহার্য অঙ্গ। এবার আসা যাক ভারতের সুপ্রিম কোর্ট কি বলছে। ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক একটি কমিটি নতুন সংজ্ঞাকে অনুমোদন করেছে। একটি কমিটি গঠন করা হয়েছিল কেন্দ্রীয় সংস্থা দ্বারা। সেখানে কি বলছে দেখব। কোনো ভূ আকৃতি আরাবল্লীর চর হিসাবে গণ্য হবে শুধু যদি তা স্থানীয় ভূ উৎকোচ অর্থাৎ লোকাল রিপ থেকে 90 থেকে 100 মিটার বা তার বেশি উচ্চতায় ওঠে, আর যদি দুইটি বা এমন বেশি পাহাড় 500 মিটারের মধ্যে অবস্থান করে তাহলে তারা আরাবল্লী পর্বতমালা। ঠিক আছে। তো এই নিয়মের কারণে বহু ছোট পাহাড় ও নিচু পাহাড়গুলি আইনভাবে আর আরাবল্লী পর্বতশ্রেণী হিসাবে ধরা হবে না। কি বলা হচ্ছে না, 90 থেকে 100 মিটার 100 মিটার ওপরে গেলে সেটি পর্বতমালা হিসাবে গণ্য করা হবে। আর দুটি পর্বতমালার ডিস্টেন্স হতে হবে 500 মিটার, দুটি পাহাড়ের ডিস্টেন্স হতে হবে 500 মিটার, তাহলে সেটিকে পর্বতমালা হিসাবে গণ্য করা হবে। এই নিয়মের কারণে বহু ছোট পাহাড়গুলিকে আইনিভাবে আর আরাবল্লী হিসাবে ধরা হবে না বা পর্বতমালা হিসাবে ধরা হবে না। তো আগের তুলনায় অনেক জায়গায় আরাবল্লী যে পাহাড় আছে সেটি ক্ষয়কার্যের ফলে 100 মিটারের নিচে নেমে গেছে, যার জন্যে আরাবল্লীকে সেই পাহাড়ের পর্বতমালা হিসাবে ধরা হবে না। এবার দেখব এগুলি সাধারণ মানুষের উপরে কী প্রভাব পড়ে। আরাবল্লী পর্বত যদি না থাকে তার কী প্রভাব হতে পারে। প্রতিবাদীরা সতর্ক করছেন বারবার যে প্রথমত যে বায়ুমান ধূলিকণার যদি সংমিশ্রণে আসে সেটি আরও খারাপ হয়ে যাবে। আরাবল্লী পর্বত সেই মরুভূমির যে ধূলিকণা সেগুলোকে রোধ করে। আর এছাড়া জলের স্তরও কমে যেতে পারে, যেহেতু ওই এরিয়াটায় মরুভূমি অঞ্চল,
তার পাশেই আরাবল্লী পর্বতমালা। সেই অঞ্চলে জলের অল্প স্বল্প জল আছে, সেটিও কমে যেতে পারে, মরুদ্যান বিস্তৃত হতে পারে, শীত বর্ষা ভিন্ন ধাঁচে পরিবর্তিত হতে পারে, পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে যেতে পারে। বিশেষভাবে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে যেমন দিল্লি, এনসিআর, হরিয়ানা, রাজস্থান পরিবেশ ও জলবিপ্লবের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। বিতর্কের মূল দাবি কী ছিল? প্রতিবাদ যে হচ্ছে তার মূল দাবি কী ছিল না, পরিবেশ কর্মীরা বলছে, নাগরিক সংগঠন ও সাধারণ মানুষ বলছে যে এই যে নতুন সংজ্ঞা পর্বতমালা বা পাহাড়ের যে নতুন সংজ্ঞা যে 100 মিটারের ওপরে হতে হবে, এই সংজ্ঞা নিয়ে তারা ভারী উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে কম উচ্চতার ছোট পাহাড় ও রিজগুলি জল শোষণ, বায়ু মান নিয়ন্ত্রণ, মরুদ্যান বিস্তার প্রতিরোধ ইত্যাদিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সংজ্ঞা মানলে প্রায় 90% এলাকা আইনগতভাবে সুরক্ষার বাইরে চলে যেতে পারে এবং খনির অনুমতি বা নির্মাণ তখন সহজ হবে। সেভ আরাবল্লী আন্দোলনকারীরা আরাবল্লী বাঁচাও নামে আন্দোলন যে সূচনা হয়েছিল তার বিস্তৃত জনসমর্থন আর প্রচারণা শুরু হয়েছে, প্রান্তিক অঞ্চলে বিক্ষোভ শুরু হয়েছে। লড়াইয়ের মূল দাবি ছিল যে পরিবেশের সামগ্রিক ইকোসিস্টেম যে রক্ষা করা, খনি ও নির্মাণ ভিত্তিক উন্নয়ন কার্যক্রমের উপর নিয়ন্ত্রণ সেখানে করা উচিত, যে সেখানে বৈজ্ঞানিক সম্মতভাবে সমস্ত কাজ করা উচিত এবং স্থানীয় সম্প্রদায়ের তাদেরও মতামত নেওয়া সেখানে আবশ্যিক। এবার সরকার ও আদালত কি বলছে? পরিবেশ মন্ত্রী দাবি করেছেন নতুন সংজ্ঞা পরিবেশ রক্ষা ও অবৈধ খনি নিয়ন্ত্রণের জন্য শুধু ক্ষতিকারক নয়, চাইলে নতুন খনি লিজ মানা হবে না যতক্ষণ না বৈজ্ঞানিক পদ্ধতি কি MPSM অর্থাৎ সাস্টেনেবল মাইনিং প্ল্যান প্রস্তুত করতে হবে। কার্যত 90% এরিয়া সেখানে সুরক্ষিত থাকতে পারে, মাত্র 0.19% অংশ খনির অনুমতি দেওয়া হতে পারে, কারণ এখানে কোনো নতুন খনি নেই। আচ্ছা, সুপ্রিম কোর্টের কি বলছে? সুপ্রিম কোর্টের অবস্থান বলছে যে জনদাবি ও পরিবেশ আন্দোলনের কারণে আদালত এই সংজ্ঞার রুলটিকে স্থগিত রাখলো আপাততভাবে এবং নতুন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিল। আরও বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ও প্রভাব বিশ্লেষণ করবে তারা। রাজনৈতিকভাবে কংগ্রেস, রাজস্থান সরকার সহ অনেকে এটিকে কেন্দ্রের খনি পরিবেশ নীতি দুর্বল করার প্রয়াস হিসাবে তারা দেখছে। গুরগাঁও ও অন্যান্য শহরে সাম্প্রতিক লোক সমাবেশ ও বিভিন্ন আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে। স্থানীয় নাগরিকরা ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভার হিসাবে আরাবল্লীকে ঘোষণা করার দাবি তুলেছেন, যাতে দীর্ঘমেয়াদী সুরক্ষা পাওয়া যায়। আন্দোলনকারীরা জল, বায়ু, মরুদ্যান প্রতিরোধ, বন্যপ্রাণী ও কৃষি জীববৈচিত্র্যের ব্যাপক সংহতি বজায় রাখতে বলেছেন। সুপ্রিম কোর্ট আরাবল্লী পাহাড়ের নতুন আইনি সংজ্ঞাকে মেনে নিয়েছে, যেখানে 100 মিটার ন্যূনতম উচ্চতার নিয়ম আছে। সরকার বলছে যে 90% এলাকা থাকছে সুরক্ষিত, নতুন খনি সীমাবদ্ধ এবং নতুন বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে পরিবেশ এর প্রভাব বিশ্লেষণের জন্য। তবে একটি ভবিষ্যৎ সম্ভাবনা বা সাম্প্রতিক প্রশ্নও আছে এর মধ্যে। এখানে এই সংজ্ঞা, পাহাড়ের যে এই সংজ্ঞা কি পরিবেশকে রক্ষা করবে নাকি হানি করবে, এটি এখনও বিতর্কিত এবং নতুন তথ্য ও পরিবেশ অধ্যয়ন প্রয়োজন। খনি কি কঠোর নিয়মে নিয়ন্ত্রিত হবে? সরকার বলছেন হ্যাঁ, কিন্তু আন্দোলনকারীরা তা প্রশ্নবিদ্ধ করেছেন। লোক ধারণা কি বদলাবে? ভোট ও রাজনৈতিক চাপে পরিবেশের নীতিতেও প্রভাব ফেলতে পারে। সংক্ষেপে বলতে গেলে আরাবল্লী পর্বত এটি শুধু পাহাড় নয়, এটি জল, বায়ু, বায়ুবিজ্ঞান, মরুদ্যান প্রতিরোধ ও জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক নতুন সংজ্ঞা এবং আইনি বিতর্ক, জনগণ, পরিবেশকর্মী পাল্টা দল যুক্ত হয়ে পরিবেশ ও উন্নয়নের ভারসাম্য নিয়ন্ত্রণ নিয়ে তীব্র আলোচনা তৈরি হয়েছে। এই আরাবল্লী পর্বতমালার কাছ থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য SSC বলো, রেল বলো, MTS বলো,
বা পিএসসি যেগুলো হয় রাজ্য সরকারের পরীক্ষা, সেখানে এখান থেকে প্রশ্ন এসেই থাকে, কমন কিছু প্রশ্ন। যেমন আরাবল্লী পর্বতমালা কোন ধরনের পর্বত? আরাবল্লী পর্বতমালা রেসিডুয়াল অর্থাৎ অবশিষ্ট পর্বতশ্রেণী। আরাবল্লী পর্বতমালাকে কেন ভারতের প্রাচীনতম পর্বতমালা বলা হয়? কারণ এটি ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট পর্বতমালা এবং এটি প্রাচীনতম পর্বতশ্রেণী হিসাবে পরিচিত। আরাবল্লী পর্বতমালার বিস্তার কোন দিক থেকে কোন দিকে? এটি উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে আরাবল্লী পর্বতমালার বিস্তৃত। আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। গুরু শিখর হলো আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। গুরু শিখরটি কোথায় অবস্থিত? না, এটি রাজস্থানে অবস্থিত। গুরু শিখর রাজস্থানে অবস্থিত। আরাবল্লী পর্বতমালার কোন মরুভূমির বিস্তার প্রতিরোধ করে? না, থর মরুভূমির বিস্তার প্রতিরোধ করে। আরাবল্লী পর্বতমালার দৈর্ঘ্য কত? আরাবল্লী পর্বতমালার দৈর্ঘ্য 700 থেকে 800 কিলোমিটার। আর আরাবল্লী পর্বতমালা কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয় না? না, রাজস্থান, হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ এর মধ্যে দিয়ে আরাবল্লী পর্বতমালা প্রবাহিত হয় না। আরাবল্লী পর্বতমালা কোন শহর পর্যন্ত বিস্তৃত? না, দিল্লি শহর পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, আরাবল্লী পর্বতমালা কোন যুগে গঠিত? না, প্রাক কাম্ব্রিয়ান যুগে। ঠিক আছে। আরাবল্লী পর্বতমালার সাথে কোন পাহাড়ি অঞ্চল সম্পর্কিত? না, মাউন্ট আবু সম্পর্কিত। তো এই কিছু কিছু প্রশ্ন আসে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি, সেটি কোথায় অবস্থিত, এই ধরনের কিছু প্রশ্ন এসে থাকে। তো এই সম্পর্কিত যে আরাবল্লী পর্বতমালা সম্পর্কিত কোনো টপিক, যেমন WBCS যারা বা মিসলেনিয়াস সার্ভিসে যারা, যেখানে ইন্টারভিউ হবে, সেখানে তোমাদের প্রশ্ন করতেই পারে। এখান থেকে আর্টিকেল লিখতেও পারে, সামারি বলছি, রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ একটি টপিক। তো আশা করি আজকের টপিক তোমাদের ভালো লেগেছে। পরবর্তী সময় আরও ভালো কিছু টপিক আনবো। ধন্যবাদ।